বন্ধুরা তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল, একটা কমন ডাউট ছিল এবং তোমরা বারবার আমাকে ব্যাপারে জিজ্ঞেস করছিলে যে স্যার আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন স্টার্ট করা উচিত অথবা প্রস্তুতি নেওয়া উচিত। তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আমি আমার আইবিপিএস ক্লার্কের স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব এবং এই স্ট্র্যাটেজি ইউজ করেই আমি আইবিপিএস ক্লার্ক পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো সবার প্রথমে বন্ধুরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষার প্রিলিমস লেভেলের কথা যদি বলি, তো প্রিলিমস পরীক্ষায় আমাদের তিনটে সাবজেক্ট আসে। সবার প্রথম সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স, 2 নম্বর সাবজেক্ট হলো রিজনিং এবং 3 নম্বর সাবজেক্ট হলো ইংলিশ। যদি ম্যাথামেটিক্স পোর্শনের কথা বলি অথবা যদি অঙ্কের কথা বলি, তো পুরো টোটাল অঙ্কের পোর্শনটাকে প্রিলিমস লেভেলে আমি 3টে পার্টে ভেঙে নিয়েছিলাম। সবার প্রথম পার্ট হলো মিসলেনিয়াস পোর্শন, 2 নম্বর পার্ট হলো ডিআই সেকশন যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন বলি, এবং 3 নম্বর পোর্শন হলো এরিথমেটিকের সেকশন। তো আমিও তোমাদেরকে এই জিনিসটাই সাজেস্ট করব যে কোনো সাবজেক্টকে তোমরা যদি পার্টসে ভেঙে নাও তাহলে সাবজেক্টটা পড়তেও সুবিধা হয় এবং পেপারটা অ্যাটেম্প্ট করতেও সুবিধা হয়। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসরা কী করে, তারা ডিস্ট্রিবিউশন করে না, অর্থাৎ তারা সাবজেক্টটাকে প্রপার ওয়েতে ব্রেক করে নেয় না, এবং যাহা তক তারা সাবজেক্টটাকে প্রপার ওয়েতে যদি ব্রেক না করে দেয় তাহলে সাবজেক্টটা অ্যাজ আ হোল অনেক বড় লাগে দেখতে। কিন্তু যে মুহূর্তে তুমি একটা পার্টিকুলার সাবজেক্টকে প্রপার ওয়েতে ব্রেক করে নেবে, জিনিসগুলো ছোট 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 ডিভিশন হয়ে গেল এবং তোমার পড়তেও সুবিধা হবে এবং পেপার অ্যাটেম্প্ট করতেও সুবিধা হবে। তো সবার প্রথমে যদি ম্যাথামেটিক্স পোর্শনের কথা বলি, তো মিসলেনিয়াস পোর্শনের মধ্যে আমাদের যে সমস্ত জিনিসগুলো আসে সেগুলো সব হচ্ছে ওয়ান লাইনার ওয়ালা কোশ্চেন, যেমন সিম্পলিফিকেশনের কোশ্চেন, যেমন কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন, যেমন নাম্বার সিরিজের কোশ্চেন। এবং তোমরা যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে নাম্বার সিরিজের মধ্যে আমাদের এখানে 2 টাইপের নাম্বার সিরিজ আসে। প্রথম হলো মিসিং নাম্বার সিরিজ এবং দ্বিতীয় নম্বরে আসে রং নাম্বার সিরিজ। তো এই ছিল ওভারঅল আমার মিসলেনিয়াস পোর্শন ভাগ করা। এবং সবার প্রথমে যাই পরীক্ষা হোক না কেন, সে আইবিপিএস ক্লার্কেরই পরীক্ষা হোক, চাই আইবিপিএস পিওর পরীক্ষা হোক, চাই আরআরবি পিওর পরীক্ষা হোক, চাই আরআরবি ক্লার্কের পরীক্ষা হোক, চাই এসবিআই পিওর পরীক্ষা হোক, চাই এসবিআই ক্লার্কের পরীক্ষাই হোক না কেন, আমার টার্গেট অঙ্কের এইটাই থাকতো যে সবার প্রথমে মিসলেনিয়াস পোর্শন দিয়ে পেপারকে স্টার্ট করব। অন্য কোনো জিনিস আমি হাত দেবো না, অন্য কোনো জিনিস আমি ধরবো না। এবং তার পেছনে একটা প্রধান কারণ হলো মিসলেনিয়াস পোর্শন অ্যাটেম্প্ট করা ভীষণ সহজ হয় এবং ভীষণ ইজি হয়। এবং যখন আমরা পরীক্ষা দিতে যাই, কারণ রিয়েল এক্সামে যখন তুমি ঢুকবে, যখন এক্সাম সেন্টারে তুমি পরীক্ষা দিতে যাবে, তখন আমাদের নার্ভাসনেস লেভেলটা অনেকটা হাই থাকে। শুরুতে যখন তোমার পেপার স্টার্ট হবে তখন তুমি নিজেই দেখতে পারবে যে তোমার কনফিডেন্স লেভেলটা অনেকটা কম থাকবে এবং নার্ভাসনেসের লেভেলটা অনেকটা হাই থাকবে। তো এই নার্ভাসনেসের লেভেলটা যদি হাই থাকে এবং কনফিডেন্স লেভেল যদি লো থাকে, তো ন্যাচারালি শুরুতে আমাদের সেই সমস্ত কোশ্চেনগুলোই অ্যাটেম্প্ট করা উচিত যেগুলো সবচেয়ে সহজ ক্যাটাগরিতে পড়ে, যাতে সেইটা দিয়ে আমরা আমাদের নিজেদের কনফিডেন্সটা বাড়াতে পারি। এবং আমারও টেকনিক অফ সলভিং তাই ছিল, সবার প্রথমে মিসলেনিয়াস পোর্শনকে হাত দেবো, অর্থাৎ সবার প্রথমে যদি সিম্পলিফিকেশনের কোশ্চেন পাই তো সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করব, অথবা যদি কোয়াড্রেটিক ইকুয়েশনের কোশ্চেন পাই তাহলে সেইগুলো অ্যাটেম্প্ট করব, অথবা যদি রং নাম্বার সিরিজ অথবা মিসিং নাম্বার সিরিজের উপর কোশ্চেন পাই তাহলে সেই কোশ্চেনগুলোকে সবার আগে অ্যাটেম্প্ট করব। অন্য কোনো জিনিসে হাত দেবো না, কোনো ডিআইতে প্রথমে হাত দেবো না, কোনো এরিথমেটিকের কোশ্চেনে প্রথমে হাত দেবো না। একবার যখন আমার মিসলেনিয়াস পোর্শন পুরো শেষ হয়ে গেল, নেক্সট যে সেকশনটা আমি মুভ করতাম অঙ্কের মধ্যে সেটা হলো ডিআই সেকশন, যেটাকে আমরা বলি ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন। এবং বন্ধুরা বিভিন্ন রকমের ডিআই তোমরা দেখতে পারবে, যেমন ট্যাবুলার ডিআই দেখতে পারবে, লাইন ডিআই দেখতে পারবে, বার ডিআই দেখতে পারবে, পাই চার্ট দেখতে পারবে, কেসলেট ডিআই দেখতে পারবে। তো যাই ডিআই আমার কাছে আসুক না কেন, কারণ আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় তোমরা একদম সহজ সহজ লেভেলের ডিআই পাবে, যে কোনো ডিআই তোমরা আরামসে বানাতে পারবে। কিছু কিছু স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের কেসলেট ডিআইতে একটু হালকা সমস্যা থাকে, তারা একটু ভয় পায় কেসলেট ডিআই অ্যাটেম্প্ট করতে। আমার ওরকম কোনো ব্যাপার স্যাপার ছিল না, আমি যাই ডিআই পাবো সেই ডিআই আমি আগে বানাতাম। তো ন্যাচারালি আমার সাজেশন তোমাদেরকে এইটাই হবে যে একবার যখন তোমাদের মিসলেনিয়াস পোর্শন পুরো শেষ হয়ে গেল, নেক্সট সেকশন যেটা তোমাদের হাত দেওয়া উচিত সেটা হলো ডিআই পোর্শন। এবং ডিআই পোর্শনের মধ্যে তোমরা যাই ডিআই পাও না কেন সেই ডিআইটাই তোমরা অ্যাটেম্প্ট করবে, কারণ একটা ডিআই যদি তুমি সলভ করো সেটার এগেনস্টে 5খানা কোশ্চেন তুমি পাবে। তো ন্যাচারালি একটা ডিআই তুমি বানাবে, একটা ডিআই বানানোর রেসপেক্টে তোমার 5টা কোশ্চেন আরামসে নেমে যাবে। তো সবসময় ডিআইকে সেকেন্ডে বানাবে। সবার প্রথমে যাহা তক মিসলেনিয়াস পোর্শন বানালে তোমার কনফিডেন্সের লেভেলটা অনেকটা বেড়ে গেল, নার্ভাসনেস লেভেলটা অনেকটা কমে গেল, এবং তারপর ডিআই সেকশনে হাত দেবে। এবং একবার যখন ডিআই সেকশন পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপর যে পোর্শনটায় তোমাদের মুভ করা উচিত সেটা হলো এরিথমেটিক সেকশন। এবং আমিও সেই জিনিসটাই করতাম। একবার যখন আমার পুরো ডিআই সেকশন কমপ্লিট হয়ে গেল, তারপর আমি এরিথমেটিক সেকশনে মুভ করে যেতাম এবং এরিথমেটিকের যত কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে পরপর অ্যাটেম্প্ট করে যেতাম। ডিআইতে তোমরা এখানে 2খানা চ্যাপ্টার থেকেই মেনলি ডিআই দেখতে পারবে, যেমন সবার প্রথম চ্যাপ্টার হলো রেশিও প্রপোর্শন এবং দ্বিতীয় নম্বর চ্যাপ্টার হলো পার্সেন্টেজ, অর্থাৎ অনুপাত সমানুপাত এবং শতকরার উপরেই তোমরা ডিআই অথবা ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন দেখতে পারবে। এর বাইরে কোনো চ্যাপ্টার থেকে প্রিলিমস লেভেলে তোমাদের ডিআই আসবে না।
তো ন্যাচারালি এই দুটো চ্যাপ্টার যদি তোমরা খুব ভালো করে পড়ে যাও তাহলে যে কোনো ডিআই তোমরা নামাতে পারবে। এবং এই সমস্ত জিনিসগুলো প্রত্যেকটা স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্টের জানা উচিত যারা যারা সরকারি ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের পরীক্ষায় আসে সেই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে থেকে কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়। আজকে তোমার যদি এটার উপর ভালো আইডিয়া না থাকে, যদি কমপ্লিট ইনফরমেশন না থাকে, তাহলে তুমি ভালো করে প্রিপারেশন নিতেই পারবে না, বারবার তুমি ফেলিওর ফেস করবে। একবার যখন তুমি জেনে গেলে যে সমস্ত ডিআইগুলো আমাদের পরীক্ষায় আসে সেই সমস্ত ডিআইগুলো এই দুটো চ্যাপ্টারের ওপরই আসে, তো ন্যাচারালি এই দুটো চ্যাপ্টারের ওপর তোমার ফোকাস বেড়ে যাবে, তোমার কনসেন্ট্রেশন বেড়ে যাবে এবং তুমি খুব ইজিলি যখন এই চ্যাপ্টারগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন ডিআইগুলো বানাতে পারবে। তারই সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলতে চাই, যে সমস্ত স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের কেসলেট ডিআইতে সমস্যা আছে অথবা প্রবলেম আছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা কেসলেট ডিআই বানাতে ভয় পায়, কারণ কেসলেট ডিআইটা আমাদের প্যারাগ্রাফ ফরম্যাটে থাকে। কেসলেট ডিআইয়ের মধ্যে কোনো ছবি আঁকা থাকবে না, কারণ লাইন ডিআইতে তোমার লাইনের ছবি আঁকা থাকবে, বার ডিআইতে তোমার বারের ছবি আঁকা থাকবে, পাই চার্টের মধ্যেও ছবি আঁকা থাকবে, ট্যাবুলার ডিআইতেও টেবিল আঁকা থাকবে, কিন্তু কেসলেট ডিআইতে কোনো ছবি আঁকা থাকে না। এবং যেহেতু কেসলেট ডিআইতে কোনো ছবি আঁকা থাকে না, ওই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা কেসলেট ডিআইতে প্রবলেম ফেস করে, কারণ তারা বুঝতে পারে না কেসলেট ডিআই থেকে কোন জায়গার থেকে এবং কিভাবে আমরা ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করে নিজেদের টেবিল বানাবো এবং তারপর সলভ করবো। তো এই জিনিসগুলো তোমাদের জানা উচিত। তবে যাদের যাদের কেসলেট ডিআই নিয়ে সমস্যা আছে, আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে অন্যান্য ডিআইগুলো যখন তোমাদের বানানো হয়ে যাবে সবার লাস্টে তোমরা কেসলেট ডিআইকে হাত দেবে, শুরুতে হাত দিও না। কারণ শুরুতে যদি তোমরা কেসলেট ডিআই হাত দাও তাহলে ম্যাক্সিমাম চান্সেস যে কেসলেট ডিআই তোমাদের আটকে যেতে পারে, যদি তোমরা ফুললি কনফিডেন্ট না থাকো। তো যদি তোমাদের এরকম মনে হয় যে আমরা নার্ভাস ফিল করছি, সবার আগে অন্যান্য ডিআইগুলো বানিয়ে নাও, তারপরে কেসলেট ডিআইতে হাত দাও। এবং একবার যখন ডিআই পোর্শন পুরো নেমে যাবে তারপর তোমাদের হাত দেওয়া উচিত এরিথমেটিকের কোশ্চেনে, এবং এরিথমেটিকের কোশ্চেন তোমাদের পরপর সলভ করে যাওয়া উচিত, এবং এরিথমেটিকের চ্যাপ্টারগুলোও পরপর পড়া উচিত। প্রত্যেকটা জিনিসের টেকনিক অফ সলভিং আছে। এরিথমেটিকের যে সমস্ত কোশ্চেনগুলো বানাবে অথবা ডিআই এর যে সমস্ত কোশ্চেনগুলো সলভ করবে, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা টেকনিক অফ সলভিং আছে। যে কোনো স্টুডেন্ট এবং অ্যাসপিরেন্টও যখন সরকারি ব্যাংকিং এক্সামের প্রিপারেশন নিচ্ছে অথবা যখন এরিথমেটিক সেকশনকে স্টার্ট করছে, সবার প্রথমে তার উচিত রেশিও প্রপোর্শন দিয়ে স্টার্ট করা। একবার যখন রেশিও প্রপোর্শন হয়ে যাবে তারপর তার ধরা উচিত পার্সেন্টেজ চ্যাপ্টার। পার্সেন্টেজ চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে তারপর তার ধরা উচিত প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার। প্রফিট অ্যান্ড লস কমপ্লিট হয়ে গেলে তারপর তার ধরা উচিত ডিসকাউন্টের চ্যাপ্টার। ডিসকাউন্ট শেষ হয়ে গেলে তারপর এসআই এর চ্যাপ্টার ধরা উচিত, যেটাকে সিম্পল ইন্টারেস্ট বলা হয়। এসআই কমপ্লিট হয়ে গেলে সিআই এর চ্যাপ্টার ধরা উচিত। সিআই কমপ্লিট হয়ে গেলে টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার করা উচিত। টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর পাইপস অ্যান্ড সিস্টেম করা উচিত। পাইপস অ্যান্ড সিস্টেম হয়ে যাওয়ার পর অ্যাভারেজ করা উচিত। অ্যাভারেজ হয়ে যাওয়ার পর মিক্সচার করা উচিত। এবং এইভাবে স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্টকে এগোনো উচিত যখন সে ম্যাথমেটিক্স সেকশনকে হাত দিচ্ছে। পুরো সাবজেক্টের প্রতি একদম ক্ল্যারিটি থাকা উচিত যে এইরকম ভাবে আমাকে এগোতে হবে, এরকম ভাবে পরপর আমাকে পড়ে যেতে হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা টেকনিক অফ সলভিং আছে। এক একটা চ্যাপ্টার এক একজনের সাথে কানেক্টেড আছে। যদি তুমি এই অনুযায়ী না পড়ো তাহলে তুমি কোনো ডাইরেকশন পাবে না যে একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে কিভাবে কানেক্টেড হয়। এবং সেই সমস্ত জিনিসগুলোর জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ কোশ্চেন সলভিং টাইম আমাদের হাতে ভীষণ কম থাকে, অথচ কোশ্চেনের সংখ্যা অনেক বেশি থাকে। তুমি আইবিপিএস ক্লার্কের পেপারই যদি তুলে দেখে নাও তাহলে দেখবে অঙ্কের 35টা কোশ্চেন নামানোর জন্য আমাদের হাতে সময় থাকে মাত্র 20 মিনিট। তো এবার তুমি নিজেই প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে টাইমটা ক্যালকুলেট করে নাও। এক একটা কোশ্চেনের জন্য ম্যাক্স টু ম্যাক্স তুমি 30 থেকে 32 সেকেন্ড টাইম পাবে। এবং সেই কোশ্চেনটা তোমাকে দেখতে হবে স্ক্রিনে, সেই কোশ্চেনটা পড়তে হবে, বুঝতে হবে, সলভ করতে হবে, অপশন মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তো সমস্ত কোশ্চেন যদি আমরা বেসিক নিয়মে বানাতে যাই তাহলে সময়ের মধ্যে শেষ করব কি করে। এবং আইবিপিএস ক্লার্কের যে অঙ্কের পেপার সেখানে তোমাদের 35-এ টার্গেট রাখা উচিত। এবং অঙ্ক এবং রিজনিং এর পেপার তোমাদের টাইমের আগে শেষ হয়ে যাবে যদি তোমরা প্রপার টেকনিক অফ সলভিং ভালোভাবে শেখো। তো কিন্তু যদি প্রপার টেকনিক অফ সলভিং না জানো তাহলে টাইম হাত দিয়ে বেরিয়ে যাবে, অথচ বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে না। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি ম্যাথস এবং রিজনিং সেকশনের জন্য। কারণ এই দুটো সেকশন ম্যাক্সিমাম ওয়েটেজ ক্যারি করে। সে তুমি আইবিপিএস ক্লার্কের পরীক্ষায় দাও, চাই আইবিপিএস পিও দাও, চাই আরআরবি পিও দাও, চাই আরআরবি ক্লার্ক দাও, তুমি যে কোনো পেপার তুলে মিলিয়ে দেখে নিতে পারবে। ম্যাথস এবং রিজনিং সেকশন সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি করে। এবং যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয় তাদের টার্গেটই থাকে ম্যাথস এবং রিজনিং সেকশনে খুব ভালো নম্বর স্কোর করার। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং সেকশনকে খুব ভালো করে ফোকাস করবে।
একবার যখন ম্যাথামেটিক্স পোর্শন আমাদের হয়ে গেল, নেক্সট সেকশন যেটা মুভ করা উচিত সেটা হলো রিজনিং সেকশন। কারণ রিজনিং সেকশন আমাদের প্রিলিমসের পরীক্ষায় আসে এবং আমার স্ট্র্যাটেজি অথবা আমার টেকনিকও একদম সিম্পল ছিল যে রিজনিং সেকশনকেও দুটো পার্টে ভেঙে নেব। সবার প্রথম পোর্শন হলো মিসলেনিয়াস সেকশন, যেটার মধ্যে তোমরা চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন পাবে, যেটার মধ্যে ইনইকুয়ালিটির কোশ্চেন পাবে, অ্যালফা নিউমেরিক সিরিজের কোশ্চেন পাবে, ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন পাবে, সিলজিজমের কোশ্চেন পাবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কোশ্চেন পাবে, ব্লাড রিলেশনের কোশ্চেন পাবে। তো এই সমস্ত চ্যাপ্টারগুলো যেগুলোর নাম নিলাম এগুলো সব রিজনিং সেকশনের মধ্যে মিসলেনিয়াস পোর্শনের মধ্যে পড়ে। এবং এই সমস্ত চ্যাপ্টারগুলোর মধ্যেও কিছু চ্যাপ্টার এমন আছে যেগুলো আমরা মুখে মুখে সলভ করি, এবং এই জিনিসগুলো তোমাদেরকেও করতে হবে যদি তোমরা হাতে সময় বাঁচাতে চাও। প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা রিজনিং এর প্রপার টেকনিক অফ সলভিং জানে না, যে রিজনিং এর একটা চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। যেমন রিজনিং সেকশনের মধ্যে চাইনিজ কোডিং ডিকোডিং যদি আমাদের আসে, তাহলে চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন কোনোদিনও আমরা লিখে লিখে বানাই না, সবসময় মুখে মুখেই সলভ করি। সেটার জন্য আমরা পেন পেপার তুলি না। ঠিক সেরকম ইনইকুয়ালিটির কোশ্চেনের জন্য আমরা পেন পেপার তুলি না। ঠিক সেরকমই আলফা নিউমেরিক সিরিজের কোশ্চেনের জন্য আমরা পেন পেপার তুলি না। আলফা নিউমেরিক সিরিজের কোশ্চেন আমরা মুখে মুখে বানাই। ঠিক সেরকমই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কোশ্চেন সলভ করার আলাদা টেকনিক আছে, যেখানে আমরা অ্যালফাবেটসের পজিশন ভ্যালু পুট করে তারপর কোশ্চেনটাকে সলভ করি। সিলজিজমের কোশ্চেন সলভ করার আলাদা টেকনিক আছে, ডিস্টেন্স ডাইরেকশন সলভ করার আলাদা টেকনিক আছে। এবং এই সমস্ত জিনিসগুলো তোমাকে শিখতে হবে, তোমাকে জানতে হবে, নাহলে তুমি কম টাইমে মিসলেনিয়াস পোর্শনকে বানাতে পারবে না। এবং রিজনিং সেকশনেও একবার যখন তোমার মিসলেনিয়াস পোর্শন পুরো শেষ হয়ে যাবে, তারপর তোমার পাজল সেকশনে হাত দেওয়া উচিত। এবং আইবিপিএস ক্লার্কের পরীক্ষায় বিশেষ করে প্রিলিমসের কথা যদি বলি, তো এখানে সমস্ত পাজলই তোমরা সিঙ্গেল ভ্যারিয়েবলই পাবে। ভীষণ 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 রেয়ার কেসে হয়তো এরকম হতে পারে যে একটা পাজল তোমরা ডবল ভ্যারিয়েবলে পেলে। ম্যাক্সিমাম চান্সেস যে তোমরা যে কটা পাজল পাবে, জেনারেলি 4টে করে পাজল দেওয়া হয়, অনেক অনেক শিফটে তোমরা 5টা করে পাজলও দেখতে পারবে। সেই সমস্ত পাজলগুলোই তোমাদের সিঙ্গেল ভ্যারিয়েবলে দেওয়া থাকবে এবং পাজলগুলো একদম ইজি হয় সলভ করা। হয়তো একটা পাজল তোমাদের ডবল ভ্যারিয়েবলে থাকতে পারে, তো যে পাজল তোমাদের ডবল ভ্যারিয়েবলে থাকবে সেই পাজল সবার লাস্টে এসে অ্যাটেম্প্ট করবে। এবং আমারও স্ট্র্যাটেজি তাই ছিল, সবার প্রথমে সবচেয়ে ইজি পাজলগুলোকে বানাবো, তারপরে কঠিন পাজলে যাব। এবং তোমাদেরও টার্গেট এইটাই থাকা উচিত, কারণ তোমরা যদি শুরুতেই কোনো কঠিন পাজল হাত দাও, ম্যাক্সিমাম চান্সেস যে পাজলটা মিলবে না এবং তোমাদের কনফিডেন্স লেভেলটা ড্রপ করবে এবং নার্ভাসনেস লেভেলটা বেড়ে যাবে। জেনারেলি যে কোনো কম্পিটিটিভ এক্সামে কি হয়, আমাদের কনফিডেন্স লেভেলটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। মানে যদি একটা কোশ্চেন তুমি ভুল করো, তাহলে কনফিডেন্স লেভেলটা এত বাজেভাবে পড়ে আমাদের যে আমরা পরের কোশ্চেনগুলো করার জন্য কনফিডেন্স পাই না। ওই জন্যই এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে সাজেস্ট করা, যাতে তোমরা ভুল পথে না চলে যাও। কারণ কম্পিটিটিভ এক্সামে এক এক নম্বর আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনো নম্বর আমরা ছাড়তে পারি না। তো ন্যাচারালি কনফিডেন্স লেভেলকে সবসময় ঠিকঠাক জায়গায় রাখতে হবে, যাতে প্রচণ্ড পরিমাণে ড্রপ না করে যায়। এবং একবার যখন রিজনিং সেকশন হয়ে যাবে, তারপর নেক্সট সেকশন চলে আসবে ইংলিশের পোর্শন। এবং ইংলিশের পোর্শনকে আমি 3টে পার্টে ভেঙে নিতাম। সবার প্রথমে হলো গ্রামার সেকশন, দ্বিতীয় নম্বর পোর্শন হলো আরসি, যেটাকে আমরা রিডিং কম্প্রিহেনশন বলি, এবং 3 নম্বর পোর্শন হলো ক্লজ টেস্টের পোর্শন। তো ন্যাচারালি আমার সাজেশনও তাই হবে যে ইংলিশের পোর্শনকেও তোমরা কিছু পার্টে ভেঙে নাও, যাতে তোমাদের পেপারটা অ্যাটেম্প্ট করতে সুবিধা হয়। এবং আমার টেকনিকও তাই ছিল, সবার প্রথমে গ্রামার পোর্শনকে সলভ করা, অর্থাৎ এরার কারেকশনের কোশ্চেন যদি আমি পাই তো সেটাকে সলভ করব, অথবা যদি ওয়ার্ড সোয়াপিং এর কোশ্চেন পাই তো সেটাকে সলভ করব, অথবা যদি সিঙ্গেল লাইন ফিলার্স অথবা ডবল লাইন ফিলার্স যদি পাই তাহলে সেগুলোকে সলভ করব, অথবা যদি অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স আমার এটা দিয়ে কি ফর্ম হচ্ছে সেটা যদি পাই তো সেটাকে সলভ করব। অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন এবং ক্লজ টেস্টের প্যাসেজ ছাড়া আমার কাছে যাই কোশ্চেন দিক না কেন ইংলিশের মধ্যে, সেই কোশ্চেনকে সবার আগে আমি অ্যাটেম্প্ট করব, কারণ সেগুলো আমার কাছে মিসলেনিয়াস পোর্শনের মধ্যে পড়বে। এবং একবার যখন এই সমস্ত মিসলেনিয়াসের পোর্শনগুলো করা হয়ে যাবে, তারপর নেক্সট যেটা আমি হাত দিতাম সেটা হলো ক্লজ টেস্টের প্যাসেজ। এবং ক্লজ টেস্টের প্যাসেজ প্রচুর 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 স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা ভুলভাল সলভ করে। তারা পুরো প্যাসেজটা না পড়ে যখন সলভ করতে যায়, তো প্রচুর ওয়ার্ড তোমার ভুলভাল বসবে। সবার প্রথম তোমার টার্গেট থাকা উচিত যে ক্লজ টেস্টের আমার কাছে যে প্যাসেজটা দেওয়া আছে সেটাকে কমপ্লিট আমি পড়বো, যাতে সেটার ব্যাপারে একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাও যে প্যাসেজটা আমাকে কি বলতে চায়। প্যাসেজটা আমাকে কোনো পজিটিভ ইনফরমেশন দেয় নাকি কোনো নেগেটিভ ইনফরমেশন দেয়। যদি কোনো পজিটিভ ইনফরমেশন দেয়, অর্থাৎ প্যাসেজটার মধ্যে যদি কোনো অপটিমিস্টিক ভিউ থাকে, তাহলে প্যাসেজের মধ্যে সেই সমস্ত ওয়ার্ডগুলোই বসবে যেটা একটা অপটিমিস্টিক ভিউ প্রোভাইড করে। কারণ ওয়ার্ড দু রকমের হয়, পজিটিভ ওয়ার্ডসও আমাদের থাকে, নেগেটিভ ওয়ার্ডসও আমাদের থাকে। অর্থাৎ কিছু কিছু ওয়ার্ডস আমাদের একটা পজিটিভ মিনিং দেবে, কিছু কিছু ওয়ার্ডস আমাদের একটা নেগেটিভ মিনিং দেবে। তো পজিটিভ মিনিং সেখানে বসবে নাকি নেগেটিভ মিনিং সেখানে বসবে, সেটা তো তুমি প্যাসেজ আগে পড়ে নিয়ে তারপরেই তো বুঝতে পারবে। আজকে তুমি যদি ক্লজ টেস্টের প্যাসেজ না পড়ে সলভ করো, অর্থাৎ লাইন বাই লাইন তুমি যদি সলভ করে যাও, তাহলে প্যাসেজের তো তুমি কোনো আইডিয়াই পেলে না। তো সবার প্রথম কাজ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে না ফিল আপ করে পুরো প্যাসেজটার ব্যাপারে একটা কমপ্লিট আইডিয়া নেওয়া। এবং একবার যখন এটার ব্যাপারে একটা কমপ্লিট আইডিয়া পেয়ে গেলে, তারপর তুমি ক্লজ টেস্টের প্যাসেজটা পরপর সলভ করতে থাকো, এবং তুমি খুব ইজিলি বুঝতে পারবে যে কোন ব্ল্যাঙ্কে আমার কোন ওয়ার্ড বসতে চলেছে। এবং একবার যখন ক্লজ টেস্টের প্যাসেজ পুরো কমপ্লিট হয়ে যাবে তোমার, তারপর নেক্সট সেকশন যেটা হাত দেওয়া উচিত সেটা হলো আরসি অথবা রিডিং কম্প্রিহেনশনের সেকশন। এবং রিডিং কম্প্রিহেনশন তোমরা প্রিলিমসের পরীক্ষায় 1টা কিংবা 2টো ম্যাক্সিমাম পাবে, তার বেশি তোমরা পাবে না।
তো আরসি তোমরা সলভ করবে এবং আরসি সলভ করারও টেকনিক আছে। সবার প্রথমে আরসির যে ফার্স্ট প্যারাগ্রাফটা তোমরা পাবে সেটাকে খুব ভালোভাবে পড়বে, কারণ সেটা হলো ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। সেই প্যারাগ্রাফটা থেকে তুমি জানতে পারবে যে প্যাসেজটা আমাকে কি বলতে চায়, অর্থাৎ কি জিনিসের ব্যাপারে ইনফরমেশন দেয়। এনভায়রনমেন্ট অথবা পরিবেশের ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়, নাকি গভর্নমেন্ট স্কিমের ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়, নাকি টেকনোলজির ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়, নাকি ইকোনমির ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়, নাকি হিস্ট্রির ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়। যাই আমাকে প্যাসেজ দিক না কেন, নাকি কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো প্যাসেজ আমাকে তুলে দিল, তো সেটা তুমি প্রথম প্যারাগ্রাফ থেকে পড়েই বুঝতে পারবে। এবং পরের যে সমস্ত প্যারাগ্রাফগুলো আসবে সেখানে স্কিমিং টেকনিক অ্যাপ্লাই করব। তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা জানো না যে স্কিমিং টেকনিক কিভাবে ইউজ করতে হয়। তো স্কিমিং টেকনিকে আমরা শুধু ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলোকেই তুলি, বাকি কিওয়ার্ডসগুলোকে আমরা তুলি না। তো ন্যাচারালি তোমাদেরও টেকনিক তাই থাকা উচিত যে ইম্পর্টেন্ট যে সমস্ত কিওয়ার্ডগুলো আমার কাছে আসবে সেই কিওয়ার্ডগুলোকে তুলবো, যাতে প্যাসেজটার আইডিয়াটা আমরা নিতে পারি এবং প্যাসেজ যাতে পড়তে আমাদের বেশি সময় নষ্ট না হয়। এবং লাস্টের যে প্যারাগ্রাফটা থাকবে, অর্থাৎ যে প্যারাগ্রাফটা দিয়ে প্যাসেজটা শেষ হচ্ছে, যেটাকে আমরা কনক্লুশন বলি, সেই প্যারাগ্রাফটাও তোমরা 2 থেকে 3 বার ভালো করে রিড করবে এবং তারপর কোশ্চেনগুলোকে সলভ করবে। কোশ্চেন দেখে তারপর প্যাসেজ পড়বে না, আগে পুরো প্যাসেজটা পড়ে নেবে, তারপর সমস্ত কোশ্চেনগুলো বানাবে। এবং এই স্ট্র্যাটেজি দিয়েই আইবিপিএস ক্লার্ক পরীক্ষা আমি ফার্স্ট অ্যাটেম্পটেই বার করেছি। তো ন্যাচারালি এরকমই স্ট্র্যাটেজি তোমাদের থাকা উচিত এবং একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাওয়া উচিত। ঠিক সেরকমই আইবিপিএস ক্লার্ক মেন্স পরীক্ষার একটা আলাদা স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের জন্য আনবো, যে আইবিপিএস ক্লার্ক মেন্স পরীক্ষায় আমার স্ট্র্যাটেজি কী ছিল। কারণ সেইখানে আরও একটা সাবজেক্ট আমাদের এক্সট্রা চলে আসে, যেটাকে আমরা জিকে অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনের কথা বলি। তো সেটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। তো একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস, তার কোয়ালিটি অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।